একদিন সকালে ঘুম থেকে চুলের মুঠি ধরে টেনে তুলল আমাকে। আমি কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা মেরে আমার গা থেকে কাঁথা সরিয়ে নিয়ে মুখের ওপর ঠান্ডা পানি ছুঁড়ে মারল। প্রথমে অবাক হলেও চোখ খুলে দাদিকে দেখে অবাক হলাম না, কেননা এইরকম আচরণ গত কয়েক বছর ধরে প্রায়ই হয়ে থাকছে আমার সাথে। এই জমিদারের বেটি, সকাল যে হয়ে গেছে চোখে পড়ে না? তুই সারাদিন শুয়ে থাকলে কাজে হাত লাগাবে কে শুনি? কাল রাতে অনেক দেরিতে শুয়েছি দাদি, তাই সকালে উঠতে পারিনি আজ। কেন? রাতের বেলা তোর কোন নাগারের সাথে আড্ডা দিচ্ছিলি যে দেরি করে ঘুমাইছিস? দাদির কথা শুনে রাগে আমার গা জ্বলে গেল। উনি সবসময় এভাবে কথা বলেন আমার সাথে, কিন্তু আমি চেয়েও তাকে কিছু বলতে পারি না, কারণ আমি যে তাদের বাড়িতে আশ্রিতা। আজ বাড়িতে মেয়ে দেখতে আসবে, জানিস না কত বড় লোকরা জানিস? অবশ্য তুই তো ফকিরনি, মানুষের টাকায় পড়িস খাস, তুই কি বুঝবি বড় লোকদের কথা? উনার কথায় লজ্জায় অপমানে আমার কান জ্বলে উঠলেও আমি এবারও তাকে কিছু বলতে পারলাম না। ঠিকই তো বলছেন উনি, তাদের টাকায় চলছি, নিজের তো কিছুই নাই আমার। আসলে দাদি আমার নিজের দাদি নয়, আমি শুধু তাদের বাসায় থাকি। আমি একজন অনাথ, যাদের বাসায় থাকি তিনি আমার মায়ের সবচেয়ে কাছের বান্ধবী সীমা আন্টি। তার আর আঙ্কেলের বিয়েতে আমার মাই মূলত ঘটক ছিলেন, আর আঙ্কেলের বিজনেসে আমার বাবা অনেক সাহায্য করেছিলেন। অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যাওয়ার সময় আন্টিকে বলেছিলেন আমাকে দেখে রাখতে, তাই বাবা মাহীন 7 বছর ছোট্ট আমাকে আন্টি নিয়ে এসেছিলেন তার সাথেই। তখন থেকেই মূলত আমি এই বাসায় আছি। আঙ্কেল আন্টি আমাকে খুব ভালোবাসলেও এই দাদি আমাকে একদমই সহ্য করতে পারেন না। উনি আন্টিকে বলেন তিনি আমার বাড়িতে রেখে ভুল করছেন, আমি নাকি পড়ে পড়ে তাদের অন্ন ধ্বংস করছি, অথচ বাড়ির অনেক কাজই আমি করি। আন্টি আমাকে কাজ করতে মানা করলেও দাদি খোঁটা দেয় যে পরের বাড়িতে পড়ে আছে, কিছু কাজ না করেই বসে বসে অন্ন ধ্বংস করবে নাকি। আন্টি প্রতিবাদ করলেও আমি কাজ করি, এমনি আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় খরচ আঙ্কেলই দেন, তাই শুধুমাত্র শুয়ে বসে তাদের বাসায় থেকে তাদের টাকায় খেতে ভালো লাগে না আমার। এবার কলেজের 2য় বর্ষে আমি, কিছুদিন পর ভার্সিটিতে উঠব, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কলেজ শেষ হলেই নিজেই কিছু টিউশনি করে নিজের খরচ নিজে চালাবো। আমি এসব ভাবছিলাম, এরই মধ্যে দাদি বলে উঠলেন, কি ভাবিস জমিদারনি, এখন উঠে কাজের মেয়ে সাহায্য করবি নাকি? আরো আরাম করা বাকি আছে তোর। দাদির কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম আমি। তারপর বের হয়ে রান্নাঘরে গেলাম। আন্টিও দেখি রান্না করছেন। আমাকে দেখে মিষ্টি হেসে বলে উঠলেন, ঘুম হয়েছে? আমি ভাবলাম পরীক্ষার সামনে তোর, তাই মনে হয় রাত জেগে পড়েছিস, তাই আর ডাকিনি সকালে। হ্যাঁ আন্টি, ঘুম হয়েছে। কি রান্না করছো তুমি? আমাকে বলো কি করতে হবে, আমি করছি। তোর বেশি কিছু করতে হবে না মা, তুই এক কাজ কর, শুধু ক্ষীর বানিয়ে রাখিস কলেজে যাওয়ার আগে, তুই তো ওটা খুব ভালো পারিস, দুপুরে আসবে মেহমানরা। দাদির প্রতিদিনের খারাপ ব্যবহারের পরও আমার এই বাসায় ভালো থাকার অন্যতম কারণ আন্টি। তার 2 ছেলে মেয়ে, ছেলেটা বড় আর মেয়ে আমার সমবয়সী, নাম রাইসা। আজ রাইসাকে দেখতে ছেলেপক্ষ আসবে। শুনেছি অনেক বড় লোক নাকি, টিভিতেও বলে দেখা যায় ওনাদের। সে যাই হোক, রাইসাকে আমি আমার বোনের মতোই ভাবি। ও যদি খুশি থাকে এই বিয়েতে, তাহলে সম্পর্ক ঠিক হলেই আমি খুশি। আমি কলেজের জন্য বের হচ্ছিলাম, এমন সময় দাদি ডেকে বললেন, তোর কলেজ কখন শেষ হবে? আমি বললাম দুপুরে। কেন দাদি? ওই দুপুরে বাড়িতে আসবি না তুই, বিকালের আগে যেন তোর বাড়ির মধ্যে না দেখি। কেন দাদি, আমি এতক্ষণ কি করব বাইরে? ওইটা তোর বিষয়। ছেলেপক্ষ বিকালে যাবে, ওদের সামনে যেন না পড়িস তুই। ফকিন্নি হলেও কি হবে, এমনিতেই রূপের ডালা নিয়ে ঘুরিস। বড়লোক ছেলে যদি তোরে দেখা ফাইসা যায়, তাইলে আমাদের মায়ের বিয়ে হওয়া লাগবো না। আর রাইসার বিয়ে এই বাড়িতে না হলে তোরে আমি বাড়িতে বাইর করে দিব। দাদির কথা শুনে ভয়ে আমার জান কেঁপে উঠল। আঙ্কেল আন্টি যদিও আমাকে সাপোর্ট করেন, তাও দাদি যদি ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বের করে দেন, আমি কোথায় যাব? আমার তো কেউ নেই দুনিয়ায়। কলেজ শেষে বান্ধবীদের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি বিকেলের দিকে ভয়ে ভয়ে বাসায় গেলাম। আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব, তাই আর দেরি না করে বাসার সামনে পৌঁছাতেই বৃষ্টি রীতিমতো শুরু হয়েছে। দাদির কথা মনে হতেই ভিতরে ঢুকবো কিনা দ্বিধা কাজ করছিল আমার। পরে ভাবলাম ছেলেপক্ষ হয়তো এতক্ষণে চলে গেছে, তাই 7-5 না ভেবে বাসায় ঢুকছিলাম। এমন সময় হঠাৎ কারোর শক্ত পুরুষালী বুকের সাথে ধাক্কা লাগায় চমকে উঠে পড়ে যেতে ধরলাম আমি। কিন্তু মাটিতে পড়ে যাওয়ার আগেই একটি বলিষ্ঠ হাত টেনে উপরে তুললো আমায়, আরেকটি হাতে আগলে রেখেছে আমার কোমর। তার স্পর্শে শিউরে উঠে তার চোখের দিকে তাকালাম। বৃষ্টির জন্য ঠিকমতো তাকানো যাচ্ছে না। পিটপিট করতে থাকা চোখে কোনো মতে তার সুদর্শন চেহারার দিকে তাকাতেই যেন হৃৎপিণ্ড কেঁপে উঠল আমার। এই প্রথম কোনো পুরুষের সান্নিধ্যে আসায় তনমনে রীতিমতো কম্পন উঠে গেছে আমার। কাপা কাপা হাতে তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমি, কিন্তু তার সুঠাম দেহে আমার ছোট্ট হাতের ধাক্কায় বিন্দুমাত্র স্থান পরিবর্তন হলো না। হঠাৎ তার হাত আমার চেহারার দিকে এগিয়ে আসতেই অজানা আশঙ্কায় চোখ আপনা আপনিই বড় হয়ে গেল।
কিছু বুঝে ওঠার আগে অনুভব করলাম আলতো হাতে আমার মুখের উপর আসা একগোছা চুল সরিয়ে দিলেন তিনি। বৃষ্টির নিচে অচেনা যুবকের সাথে এমন মুহূর্তে রিয়াকশন কি হওয়া উচিত আমার জানা নেই, কিন্তু অদ্ভুত কোনো কারণে সংকোচবোধ হলেও তার স্পর্শে আমার অস্বস্তি লাগছিল না। এরপর দুজন কিছু বলার আগেই তার ফোনের কর্কশ রিংটোন বেজে উঠল জোরে সোরে। মুহূর্তেই যেন হটকুচিয়ে গেলেন তিনি। এক ঝটকা সরিয়ে দিলেন আমায়, তারপর ফোন রিসিভ করে হনহন করে চলে গেলেন সামনে দিয়ে, যেন এতক্ষণ কিছুই ঘটেনি। তা যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাড়ির দিকে ঢুকতেই দেখি দাদি রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ ভয় হলো, উনি একটু আগে আমাদের একসাথে দেখেননি তো? বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানান, অথবা একটা লাইক